দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেইজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। চীনের উন্নয়ন পরিকল্পনার শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। 2026 থেকে 2030 সাল পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টি প্রকাশ করেছে পঞ্চবার্ষিকী পূর্ণাঙ্গ প্রস্তাবনা। 15তম এই পরিকল্পনায় জোর দেওয়া হয়েছে প্রযুক্তি, অর্থনীতি, জনকল্যাণ, নিরাপত্তা এবং প্রতিরক্ষায়। চীনের উন্নয়ন যাত্রায় প্রকাশ হয়েছে নতুন রূপরেখা। 2026 থেকে 5 বছরের জন্য পরিকল্পনার প্রস্তাবনা দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। মঙ্গলবার 15তম এই প্রস্তাবনার নথি প্রকাশ করে সিপিসির কেন্দ্রীয় কমিটি, যা গেল 23 অক্টোবর পার্টির পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় সুপারিশগুলোর ব্যাখ্যাও। দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পেশ করা এই নথিতে রয়েছে মোট 15টি অধ্যায়, যা 3 ভাগে বিভক্ত। প্রথমে তুলে ধরা হয় গত 5 বছরে চীনের অর্জন, পরবর্তী পরিকল্পনা পর্বের গুরুত্ব, আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিবর্তন, উন্নয়নের মূল দর্শন ও আগামী 5 বছরের লক্ষ্য। দ্বিতীয় ভাগে বলা হয়েছে অর্থনীতি, প্রযুক্তি, শিল্প, কৃষি, আঞ্চলিক উন্নয়ন, সংস্কৃতি, জনকল্যাণ, পরিবেশ, নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে করণীয় কৌশল ও পদক্ষেপের কথা। আর শেষ ভাগে গুরুত্ব পায় পার্টির নেতৃত্ব আরও শক্তিশালী করা, সমাজতান্ত্রিক গণতন্ত্র ও আইনের শাসন অগ্রসর করা, হংকং, ম্যাকাও, তাইওয়ান সম্পর্কিত কাজ, বৈশ্বিক সহযোগিতা এবং সমাজের সব স্তরের উদ্যম ও সৃজনশীলতা কাজে লাগানোর পরিকল্পনা। এছাড়া আগামী 5 বছর অর্থনীতিকে আরও গতিশীল করা, জনগণের আয় অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখা এবং মধ্যবিত্ত শ্রেণীর সম্প্রসারণ করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরতা, উদ্ভাবন ও নতুন প্রবৃদ্ধির শক্তি গড়ে তুলতেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। রয়েছে দেশটির অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে আরও উন্মুক্ত হওয়ার কথাও বলা হয়েছে। রয়েছে দেশটির অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর কথাও, পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে আরও উন্মুক্ত হওয়ার কথাও বলা হয়েছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে আরও উচ্চমানের সহযোগিতায় পরিণত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। মানব সম্পদ উন্নয়ন, ন্যায্য আয় বণ্টন, উন্নত শিক্ষা ব্যবস্থা, সাশ্রয়ী আবাসন এবং সার্বজনীন সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও রয়েছে এই পরিকল্পনায়। এছাড়া জাতীয় নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন, জননিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা খাতকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে তোলার উপরও জোর দেওয়া হয়েছে। সবশেষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের ঐক্য আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়। চীনে 5 বছর মেয়াদী পরিকল্পনা শুরু হয় 1953 সালে। এরপর থেকে প্রতিটি পরিকল্পনা দেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাই 15তম এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুধু উন্নয়নের রূপরেখা নয়, বরং নতুন যুগে সমাজতান্ত্রিক আধুনিক রাষ্ট্র গড়ার নতুন অঙ্গীকার। বিশ্ব এখন নানা চ্যালেঞ্জ আর অনিশ্চয়তার মুখে। জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা আর বাণিজ্য প্রতিবন্ধকতার এই সময়ে উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ কী হতে পারে, সেই দিক নির্দেশনা দিতে বেইজিংয়ে প্রকাশিত হয়েছে গ্লোবাল ডেভেলপমেন্ট রিপোর্ট 2025। মঙ্গলবার প্রকাশিত হল গ্লোবাল ডেভেলপমেন্ট রিপোর্ট 2025। বেইজিংয়ে টানা চতুর্থবারের মতো গ্লোবাল সাউথের উন্নয়ন সম্ভাবনা নিয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করল চীন। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের সরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ব ব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি এবং দেশি বিদেশি বিশেষজ্ঞরা। তারা টেকসই বৈশ্বিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জটিল ও অনিশ্চিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা। 2024 সাল নাগাদ বিশ্বজুড়ে বৈষম্যমূলক বাণিজ্য প্রতিবন্ধকতার সংখ্যা ছাড়াই 1200, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্যের স্থিতিশীলতায় বাধা সৃষ্টি করেছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের গতি আরও বেড়েছে। ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হিসেবে রেকর্ড হয়েছে 2024 সাল। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের সুযোগ তৈরি করলেও এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা ও নীতিগত চ্যালেঞ্জ। তবুও গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে বাণিজ্য, সেবা ও উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাড়ছে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। বিশ্বের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শান্তি ও উন্নয়নই এখনও প্রধান ধারা। গ্লোবাল সাউথের সহযোগিতা বৈশ্বিক প্রবৃদ্ধির নতুন গতিধারা তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, গ্লোবাল সাউথের অর্থনৈতিক প্রভাব দ্রুত বাড়ছে। 1980-এর দশকে বৈশ্বিক অর্থনীতিতে তাদের অংশীদারিত্ব ছিল 25%, যা এখন 40% ছাড়িয়েছে। একই সঙ্গে পণ্য বাণিজ্যে তাদের অংশ বেড়ে দাঁড়িয়েছে 45%। এছাড়া প্রতিবেদনে গ্লোবাল সাউথের আন্তর্জাতিক অঙ্গনের প্রতিনিধিত্ব জোরদার, সবুজ উন্নয়ন, উৎপাদন ও ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। চীনের দক্ষিণাঞ্চল প্রযুক্তি শেয়ার ও কৃষি উন্নয়নের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে আত্মনির্ভরতার পথে এগিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একতা, সহযোগিতা ও মানব কল্যাণের ভিত্তিতে গ্লোবাল সাউথের এই পারস্পরিক উন্নয়নই ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হতে পারে। গ্লোবাল ডেভেলপমেন্ট রিপোর্ট 2025 বলছে, অনিশ্চয়তার মধ্যেও সহযোগিতার ভিত্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে গ্লোবাল সাউথ। বিএএফ শাহীন স্কুল চট্টগ্রাম শাখার শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর করেছেন। তারা বেইজিং সফর করেছে, বেইজিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করেছেন, বিশেষ করে পিকিং বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষা সহ তাদের মধ্যে বিভিন্ন রকম বিনিময় কার্যক্রম পরিচালিত হয়েছে। এই শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক। সেটি দেখে তারা উচ্ছ্বসিত হয়েছেন, আনন্দিত হয়েছেন। এ বিষয়ক একটি রিপোর্ট আছে আমার হাতে। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন বেইজিং থেকে আমাদের সহকর্মী জিনিয়া। বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রামের 20 জন শিক্ষক ও শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল সম্প্রতি একটি শিক্ষামূলক বিনিময় কর্মসূচির জন্য বেইজিং ভ্রমণ করেছে। বাংলাদেশ শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখা সপ্তাহব্যাপী বেইজিং সফরের শেষ গন্তব্য ছিল বেইজিং যুব প্রাসাদ। এর আগে তারা ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, পেকিং বিশ্ববিদ্যালয়, প্রাসাদ জাদুঘর এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন করেছে। মুথিয়ানইউ গ্রেট ওয়াল আরোহণ করেছে এবং একটি অ্যাক্রোব্যাটিক পরিবেশনা দেখেছে। আজ তারা সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময়ের জন্য বেইজিং যুব প্রাসাদে এসেছে। বেইজিং যুব প্রাসাদের সাথে সংযুক্ত বেইজিং যুব বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর শহর জুড়ে তরুণদের জন্য একটি বিস্তৃত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার স্থান। বিভিন্ন প্রদর্শনী, প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রতিযোগিতার মাধ্যমে এটি বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহকে উদ্দীপিত করে। আমরা এতে বুঝতে পারলাম যে আসলে এত সুন্দর শো বা এই ধরনের এত সুন্দর সাজানো শহর, এর পিছনে অনেক পরিশ্রম লুকিয়ে আছে। বেইজিং টিচেন বোটানিক্যাল গার্ডেন হল চীনের একমাত্র বিশেষায়িত বোটানিক্যাল গার্ডেন, যা শিক্ষাদানের জন্য নিবেদিত এবং এটি তরুণদের জন্য প্রকৃতি শ্রেণীকক্ষ এবং জীবন্ত উদ্ভিদ পাঠ্যপুস্তক হিসেবে পরিচিত। এবার প্রতিনিধি দলের নেতা হলেন বাংলাদেশ শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার অধ্যক্ষ সালেহ আহমেদ খান। ওখানে বাচ্চাদের যেভাবে পড়ানো হচ্ছে, যে পরিবেশটা রয়েছে, খেলাধুলা এবং আনন্দের সঙ্গে ওরা যে পড়াশোনা করছে, ওদের যে ফ্যাসিলিটিসগুলো এখানে দেওয়া হয়েছে, আমি মনে করি এটি অত্যন্ত উন্নত মানের এবং এইরকম শিক্ষা ব্যবস্থায় বাচ্চারা অবশ্যই ভালো শিক্ষা গ্রহণ করে দেশ গঠনে ওরা ভূমিকা রাখতে পারবে। যুব প্রাসাদের শিল্প শিক্ষকরা কাগজের স্থাপত্য মডেলের পাশাপাশি একটি হস্তনির্মিত চীনা স্থাপত্যের খ্যানসন সিলিং মডেল প্রস্তুত করেছিলেন এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য, যা কেবল একটি আলংকারিক উপাদান হিসেবেই নয়, বরং একটি ভবনের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মূল হিসেবেও কাজ করে।
শিক্ষার্থী এবং শিক্ষকরা কেবল স্থাপত্য সংস্কৃতি সম্পর্কেই শিখেননি, বরং এই শিল্পকর্মের মাধ্যমে তাদের শৈল্পিক এবং কারুশিল্প দক্ষতাও উন্নত করেছে। অনুষ্ঠানের পরে উভয় পক্ষ উপহার বিনিময় করে এবং ছবি তোলে। এরপর প্রতিনিধি দল যুব প্রাসাদের শিক্ষকদের ফলো করে খুনছু অপেরা, লোকসঙ্গীত ইত্যাদি শিখতে আর্ট কোর্সটি উপভোগ করে। এরপর আরহু শিক্ষক, ইয়াংছিং শিক্ষক এবং ড্রাম শিক্ষক একসাথে বাদ্যযন্ত্র বাজান, যা শিক্ষক ও শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্রের একটি দুর্দান্ত পরিবেশনা উপহার দেয়। আমরা যদি সুযোগ পাই আমরা অবশ্যই চীনে পড়াশোনা করব, কারণ এখানে সবকিছু অনেক উন্নত এবং তারা সবাই প্রযুক্তির উপর নির্ভরশীল। ওখানকার পরিবেশ পড়ালেখার টপ নচ ছিল। তো আমি যখন বড় হব, ইউনিভার্সিটি উঠবো, ইনশাল্লাহ আমি এখানে আসতে চাই পড়ালেখার জন্য। এখানে আমি অ্যাপ্লাই করব, অবশ্যই অ্যাপ্লাই করব। আমি খুব এক্সাইটেড ছিলাম ইউনিভার্সিটিগুলো, বিশেষ করে পেকিং ইউনিভার্সিটি অ্যান্ড চিংহুয়া ইউনিভার্সিটি, দুটোটা অনেক টপে আছে। বাট পেকিং ইউনিভার্সিটি চাইনিজ কালচারের জন্য আমার খুব ভালো লাগে। বাংলাদেশ শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার শিক্ষার্থীরা এই মত বিনিময় অনুষ্ঠানটি উপভোগ করেছে এবং যুব প্রাসাদে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তাদের দেশের সঙ্গীত ও নৃত্য প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছে। চীন বাংলাদেশ যুব বিনিময় কর্মসূচি বেইজিং যুব প্রাসাদে সফলভাবে শেষ হয়েছে। চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকীর সাথে মিল রেখে এই সফর যুব বিনিময়কে কাজে লাগিয়ে বন্ধুদের পথে একটি নতুন অধ্যায় সফলভাবে রচনা করেছে এবং চীন ও বাংলাদেশের জন্য একটি অভিন্ন গড়নের সমাজ গড়ে তোলার জন্য প্রাণবন্ত যুব শক্তি সঞ্চার করেছে। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে বিশ্বের সর্বোচ্চ পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্টেট গ্রিড সিনইউয়ান চুরং পাম্প স্টোরেজ পাওয়ার স্টেশন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। বিদ্যুৎ কেন্দ্রটির জলাধারের বাঁধের উচ্চতা 182.3 মিটার, যা বিশ্বের পাম্প স্টোরেজ বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, চুরং শহরের বিদ্যুৎ কেন্দ্রটিতে 6টি 225 মেগাওয়াটের রিভার্সিবল পাম্প টারবাইন জেনারেটর ইউনিট রয়েছে, যার মোট স্থাপিত সক্ষমতা 13.5 লাখ কিলোওয়াট। এটি বছরে প্রায় 135 কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে, যা প্রায় 3,60,000 পরিবারের বার্ষিক বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম। কেন্দ্রটি সম্পূর্ণ চালু হলে প্রায় 27 লাখ কিলোওয়াট দ্বিমুখী বিদ্যুৎ নিয়ন্ত্রণ সক্ষমতা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্টেট গ্রিড চেনচিয়াং পাওয়ার সাপ্লাই কোম্পানির উন্নয়ন বিভাগের পরিচালক ওয়াং চেনহুই। চীনের ইস্পাত শিল্পে ধারাবাহিক প্রযুক্তিগত উদ্ভাবন শুধু উৎপাদনশীলতা বাড়াচ্ছে না, বরং বিশ্বব্যাপী টেকসই শিল্পায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের সমন্বয়ে গড়ে উঠছে এক আধুনিক, দক্ষ ও ভবিষ্যৎমুখী শিল্প খাত, যা চীনের শিল্পোন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করছে। চীনের ইস্পাত শিল্পে চলছে ব্যাপক প্রযুক্তিগত আধুনিকায়ন ও উদ্ভাবনের ধারাবাহিক অগ্রযাত্রা। দেশটির ইস্পাত উৎপাদকরা বিশ্বের সবচেয়ে পাতলা ও সূক্ষ্ম ইস্পাত উৎপাদনে সাফল্য অর্জন করে নতুন নতুন প্রয়োগ ক্ষেত্রের দুয়ার খুলেছে। পাশাপাশি উদ্ভাবনী কৌশল ও পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে তারা শিল্পের টেকসই প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করছে। সম্প্রতি এক চীনা ইস্পাত কোম্পানি বিশ্বের সবচেয়ে পাতলা ইস্পাতের বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করেছে। দৈনিক প্রায় 3 টন উৎপাদিত এই ইস্পাতের পুরুত্ব মাত্র 0.015 মিলিমিটার, যা অ্যালুমিনিয়াম ফয়েলের মতো পাতলা এবং হাতে ছিঁড়ে ফেলা যায়। এই ইস্পাতের ব্যবহার ক্ষেত্র এখন অত্যন্ত বিস্তৃত। ইলেকট্রনিক গাড়ির ব্যাটারির নরম প্যাকেজিং থেকে শুরু করে ডিজিটাল পণ্যের ভলিউম ও পাওয়ার বোতাম, এমনকি ভাঁজযোগ্য স্ক্রিনেও এর সফল প্রয়োগ দেখা যাচ্ছে। এটি শুধু ব্যাটারির কর্মক্ষমতা বৃদ্ধি করে না, বরং ডিভাইসের দায়িত্ব ও আয়ুষ্কালও উল্লেখযোগ্যভাবে বাড়ায়।
হ্যান্ড টিয়ার স্টিল ব্যবহারের আগে ভাঁজযোগ্য স্ক্রিন মাত্র 40 থেকে 50 হাজার বার খোলা বা বন্ধ সহ্য করতে পারত। প্রথম প্রজন্মে তা বেড়ে 2 লাখ বার, তৃতীয় প্রজন্মে 5 লাখ বার হয়েছে। ভবিষ্যতে এটি 8 থেকে 10 লাখ বার পর্যন্ত টিকতে পারে। পাতলা ইস্পাত উৎপাদনের পাশাপাশি আরেকটি চীনা প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ইস্পাত তৈরিতেও সাফল্য অর্জন করেছে, যার কণার ব্যাস সর্বোচ্চ মাত্র 500 মাইক্রন। এই গুঁড়া আকৃতির ইস্পাত এখন ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক যানবাহনের ডাইকাস্টিং যন্ত্রপাতি, জটিল শিল্প টুলস এবং বিভিন্ন উচ্চ প্রযুক্তির পণ্য তৈরিতে। আমাদের পাউডার মেটালার্জি উৎপাদন সক্ষমতা বছরে 8000 টন। এটি মানব সদৃশ্য রোবটের জন্য উচ্চমানের বেয়ারিং স্টিল, জটিল যন্ত্রাংশ, এমনকি ভবিষ্যতে নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তিতেও ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বর মাসে চীনের ইস্পাত শিল্পের উৎপাদক মূল্য সূচক দাঁড়িয়েছে 99.5%, যা গত বছরের তুলনায় 3.9% বৃদ্ধি নির্দেশ করে। চীনা কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসে ইস্পাত শিল্পের স্থিতিশীল কার্যক্রম ও কাঠামোগত উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী 2025 থেকে 2026 সময়কালে চীনের ইস্পাত শিল্পের মূল্য সংযোজন বৃদ্ধির হার বছরে গড়ে প্রায় 4% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক কর্মক্ষমতা বৃদ্ধি, বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষা এবং শিল্প কাঠামোর আরও আধুনিক ও দক্ষ রূপায়ণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এই পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।